বাইরের পুরো বিশ্বে যেখানে মুসলিমের সংখ্যা অনেক কম বিভিন্ন দেশে, সেইখানে পর্যন্ত হচ্ছে মুসলিম নারীর এই হিজাব নিকাব ইস্যুতে তারা হচ্ছে তাদের অধিকার আদায়ের যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক রাখছে। তাহলে সেখানে আমরা বাংলাদেশে যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম, সেখানে আমরা কেন এই প্রাচ্যের অক্সফোর্ডে এসে আমাদের অধিকারটা পাচ্ছি না? কেন আমরা পাচ্ছি না? কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই অধিকার, আমাদের দাবি এইগুলো মেনে নিচ্ছে না? ধর্মনিরপেক্ষ দেশে কেন একজন মুসলিম নারী বা পুরুষকে তার ধর্মের জন্য উচ্চশিক্ষা নিতে পারবে না? এটা কোন আইনে লেখা আছে, কোন বিধিমালায় লেখা আছে? প্লিজ আমাকে দেখাবেন। আজকে বাংলা বিভাগে শুরু হয়েছে, কালকে দেখা যাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শুরু হয়েছে। এখানে ধর্মহীনতা, এখানে মুসলিমদের উপরে অপারেশনটা চালানো হবে, এখানে হিজাব বিদ্বেষ, এখানে ইসলাম বিদ্বেষ। এটা আপনারা লিখে দিন না যে না, যে ইসলামের বিধান মানতে পারবে সে উচ্চশিক্ষা নিতে পারবে না। আমাদেরকে লিখে দিন, আমরা তারপরে প্রশ্নে আসছি। কিন্তু আপনারা কিন্তু কোথাও সেটা ক্লিয়ার করছেন না। আমাদের এই যে ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশ, সেখানে ধর্মের নিরপেক্ষ যে আইনগুলো আছে, সেই আইনের বক্তব্য, সেই আইনের জায়গা থেকেই কিন্তু আমি আমার জায়গাটা এখন পরিষ্কার করতে চাচ্ছি। যে বাংলা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে আমার একজন ফ্রেন্ড, যে কিনা হচ্ছে ভাইভাতে নিকাব না খোলায় তাকে অ্যাবসেন্ট দেখানো হয়েছে। খারাপ করার কারণে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো এমন ধরনের যদি কোনো ঘটনা করে, তাহলে প্রশাসন কি সেই দায় নিবে? বাইরের পুরো বিশ্বে যেখানে মুসলিমের সংখ্যা অনেক কম বিভিন্ন দেশে, সেইখানে পর্যন্ত হচ্ছে মুসলিম নারীর এই হিজাব নিকাব ইস্যুতে তারা হচ্ছে তাদের অধিকার আদায়ের যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক রাখছে। তাহলে সেখানে আমরা বাংলাদেশে যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম, সেখানে আমরা কেন এই প্রাচ্যের অক্সফোর্ডে এসে আমাদের অধিকারটা পাচ্ছি না? কেন আমরা পাচ্ছি না? কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই অধিকার, আমাদের দাবি এইগুলো মেনে নিচ্ছে না? আমাদের এই যে ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশ, সেখানে ধর্মের নিরপেক্ষ যে আইনগুলো আছে, সেই আইনের বক্তব্য, সেই আইনের জায়গা থেকেই কিন্তু আমি আমার জায়গাটা এখন পরিষ্কার করতে চাচ্ছি। আমরা যদি আইনের দিকে তাকাই, ব্রিটিশ আইন যেটা এখনো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে এখনো চলমান রয়েছে, সেটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটা 1898 সালে। এবং এই আইনে এই যে আইন, এই আইনে কিন্তু বলা হয়েছে তার 48 ধারায় যে একজন আসামি তাকে যখন ধরতে যাওয়া হবে, সে যখন তার ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিবে, সেই সময়ও যদি পুলিশকে বাধ্য হয়ে সেখানে তাকে ধরার জন্য ঢুকতে হয়, তখন তার আশেপাশে যদি পর্দানশীল নারী থাকেন, তাহলে তাকে আগে জানাতে হবে, তাকে সেই সময় দিতে হবে, যাতে সে তার পর্দার অধিকার যাতে রক্ষা করতে পারে, পর্দা যাতে তার ক্ষুণ্ণ না হয়। সেখানে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এসে? তাহলে কি আমরা ধরে নিব যে একজন আসামির চাইতেও আমাদেরকে খুব ডাউন একটা জায়গায় ট্রিট করা হচ্ছে? সেটা তো আমাদের সামগ্রিক অবস্থা দেখে কিন্তু আমাদের সেটাই মনে হচ্ছে। আমরা যদি আরেকটু দেখি যে এই যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের যেই আইন, তার 52 নম্বর যেই ধারা, সেখানেও বলা হয়েছে যে কোনো নারীকে যদি সার্চ করার প্রয়োজন হয়, সেখানেও কিন্তু আরেকজন নারী দ্বারাই সার্চ করতে হবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু শালীনতা যথাসম্ভব রক্ষা করে চলতে হবে সম্পূর্ণভাবে, যাতে তার কোনো অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয়। কোনোটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কোনো দিক থেকেই আমাদের সেই অধিকারগুলোকে পূরণ করছে না, বরং ক্ষুণ্ণই করে যাচ্ছে। ক্লাস, ভাইবা, যে কোনো জায়গায় প্রতিনিয়ত শুধুমাত্র আমাদের এই ধর্মীয় অধিকার রক্ষার জন্য আমাদেরকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হচ্ছে। বিভিন্নভাবে তাদের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু কেন আমাদের এই আমরা এই যে বাংলাদেশে বসবাস করি, সেখানে মেজরিটি মানুষই তো মুসলমান, ইসলাম ধর্মগ্রন্থের মানুষ, যেখানে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মগ্রন্থের হয়ে তাদের ইসলামের একটি বিধান, নারীরা ইসলামের একটি বিধান, তারা এটা মেনে চলতে পারছে না। সেখানে কি করে আমরা আমাদের মৌলিক অধিকার, শিক্ষা সবকিছু আমাদের সুন্দরভাবে আদায় করা হচ্ছে আমরা এটা বলতে পারি? এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে প্রশ্ন থেকে গেল। এছাড়াও আমরা যদি দেখি, আমরা একটু বাংলাদেশের বাইরেই দেখি, যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী নয়, তারা মুসলিম ধর্মের বাইরে, সেখানেও যদি আমরা দেখি, ফ্রান্সে 2010 সালে এই যে এই নিকাব হিজাব ইস্যুতেই সেখানে কিন্তু আইন করে তা ব্যান করা হয়েছিল, কিন্তু জাতিসংঘে সেই ফ্রান্সেরই 2 জন মুসলিম নারী যখন তার বিরুদ্ধে পিটিশন করলো, তখন জাতিসংঘের মানবাধিকার থেকে কিন্তু সেটাকে গ্রহণ করা হলো এবং ফ্রান্সের সেই আইনকে কিন্তু বাতিল করে দেওয়া হলো। তাহলে দেখুন, বাইরের পুরো বিশ্বে যেখানে মুসলিমের সংখ্যা অনেক কম বিভিন্ন দেশে, সেইখানে পর্যন্ত হচ্ছে মুসলিম নারীর এই হিজাব নিকাব ইস্যুতে তারা হচ্ছে তাদের অধিকার আদায়ের যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক রাখছে। তাহলে সেখানে আমরা বাংলাদেশে যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম, সেখানে আমরা কেন এই প্রাচ্যের অক্সফোর্ডে এসে আমাদের অধিকারটা পাচ্ছি না? কেন আমরা পাচ্ছি না? কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই অধিকার, আমাদের দাবি এইগুলো মেনে নিচ্ছে না? তাই আজকে আমাদের এই দাবি থাকলো যে আমাদের এই 5 দফা দাবি, যে যার মাধ্যমে
মাধ্যমে আমাদের হিজাবের অধিকারটা পূর্ণ হবে না এবং আমরা সুন্দরভাবে পর্দার সাথে আমাদের সবগুলো কাজ শিক্ষার যে কাজগুলো সেগুলো চালিয়ে যেতে পারবো। শিক্ষার যে মৌলিক অধিকার সেটা আমরা পেতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন। তো আশা করি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে হচ্ছে তাদের সফট কর্নারটা দেখাবে। আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের পরিচয় শনাক্ত করতে হবে, সেটা বায়োমেট্রিক্স হোক বা অন্য কোনো উন্নত প্রযুক্তি হোক, ফেস রিকগনিশন বা অন্য কিছু। বাট সেটাও যদি আমাদের ভার্সিটির পক্ষে এফোর্ড করা পসিবল না হয়, তাহলে আমরা আরো লো কস্টের একটি অল্টারনেটিভ দেখে যাচ্ছি, যেখানে কোনো ফিমেল টিচার বা ফিমেল স্টাফ আমাদের পরিচয় শনাক্ত করতে পারবেন। বাংলা ডিপার্টমেন্টের ঘটনাটা শুধু বাংলা ডিপার্টমেন্টের একটি বোনের সাথেই কিন্তু ঘটছে এমনটি নয়। আমাদের বাংলা ডিপার্টমেন্টের সেই বোন সাহসের সাথে সবার সামনে দাবিটি ঘটনাটি প্রকাশে নিয়ে এসেছে এবং এর প্রেক্ষিতে আমরা দাবিগুলো তুলে ধরতে পারছি। বাট অন্যান্য ফ্যাকাল্টির এমন অনেক ঘটনাই আমরা জানি যেখানে হচ্ছে প্রেজেন্টেশন বা ভাইবার, স্পেশালি ভাইবার ক্ষেত্রে নিকাব খোলার বাধ্যতা করা হয়, যা একজন মানুষের ধর্মীয় মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয় বলে আমরা মনে করছি। কারণ হিসেবে আমরা যদি দেখাই যে বাংলা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে আমার একজন ফ্রেন্ড যে কিনা হচ্ছে ভাইবাতে নিকাব না খোলায় তাকে অ্যাবসেন্ট দেখানো হয়েছে। এখন কিন্তু আমরা মোটামুটি লাস্ট ইয়ারে চলে এসেছি, অলরেডি তাকে কিন্তু স্টিল অ্যাবসেন্টই দেখানো হচ্ছে। এই যে তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে, তার কিন্তু 4 বছর পর কিন্তু তার সিজিটা ডাউন হবে। ঠিক আছে, এই যে ডাউন হবে সিজি, এটা তো তার মেধার যথাযথ মূল্যায়ন হলো না। এই দায়ভার কে নিবে? এখন বোনটি চুপ করেছিল তাই এই ঘটনাটি প্রকাশ্যে আসেনি, বাট সেখানে যদি এমনও হতে পারতো যে বোনটি কোনো খারাপ কাজ করে ফেললো। কারণ সুইসাইডের মতো ঘটনা কিন্তু আমাদের ভার্সিটিতে অনেক আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে কিছুদিন আগে এক ভাইয়াকে দেখা গিয়েছে যে সে এমন একটি ঘটনার জন্য মানে পরীক্ষার খারাপ করার কারণে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো এমন ধরনের যদি কোনো ঘটনা করে তাহলে প্রশাসন কি সেই দায় নিবে? আমার প্রশ্ন সেখানে। তাছাড়া এটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, ধর্ম বা সেকুলার কান্ট্রি। ধর্মনিরপেক্ষ একটি দেশে ধর্মনিরপেক্ষ একটি প্রতিষ্ঠান যেটা কিনা সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত, সেখানে কেন আমার মৌলিক ধর্মীয় স্বাধীনতা থাকবে না? যে মৌলিক স্বাধীনতা আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকার। এবং আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে মৌলিক স্বাধীনতা দেওয়া হচ্ছে না, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হচ্ছে না, এর কারণে কিন্তু অনেক বোন কিন্তু ঝরে যাচ্ছে। এই যে ঝরে যাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার মৌলিক অধিকারও কিন্তু আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই যে শিক্ষার মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার, এতগুলো অধিকার কেন আমাদের থেকে ক্ষুণ্ণ করা হবে? আমি এক প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, ওনাদের যদি এসবের পিছনে যে এই যে 3 ঘন্টা মুখমণ্ডল খোলা রেখে এবং কান দেখিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, এটার পিছনে যদি আমরা কারণগুলো দেখি তাহলে দেখতে পাই তাদের পরিচয় শনাক্তকরণের একটি কারণ রয়েছে। আচ্ছা, পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে তো আমি বলতেই পারি যে কোভিডের সময় যখন আমরা ছিলাম, কোভিডের সময় তো সবাই আমরা ডাবল মাস্ক পরেছি, আমরা সেফটি ইনশিওর করার জন্য ডাবল মাস্ক পরেছি। কই তখন কি পরিচয় শনাক্তের কোনো বিষয় ছিল না? এখন পর্যন্ত আমাদের ফ্যাকাল্টি আমরা অনেক ম্যামকে দেখতে পাই, স্যারকে দেখতে পাই যারা এখন পর্যন্ত মাস্ক পরিধান করেই ভাইবা অ্যাটেন্ড করে, ইভেন ক্লাসও করায়। হ্যাঁ, তো তাদের কি পরিচয় শনাক্ত করে কোনো সমস্যা হচ্ছে না? এবার অনেক স্যার এখনো আছে যারা হচ্ছে সেফটি মেনটেনের জন্য আমাদেরকে বলে মাস্ক পরিধান করে আসতে ক্লাসে, তো সেখানে কি পরিচয় শনাক্তের কোনো প্রবলেম হচ্ছে না? এছাড়া পলিটিক্যাল সায়েন্সের 3rd ইয়ারের একটা ছেলে যে কিনা ভার্সিটি স্টুডেন্ট না হয়েও 3 বছর ক্লাস অ্যাটেন্ড করেছে, এক্সাম অ্যাটেন্ড করেছে, ইভেন ডিপার্টমেন্টের ট্যুরগুলোতে গিয়েছে, কই সে তো নিকাব করেনি, তার কি পরিচয় শনাক্তকরণের কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না? তো আমরা কিন্তু পরিচয় শনাক্তকরণের বিরোধিতা করছি না, আমরা এর সুন্দর দুটি অল্টারনেটিভ দেখিয়ে যাচ্ছি যা আমাদের দাবির অন্তর্ভুক্ত। প্রথম অল্টারনেটিভ হচ্ছে আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের পরিচয় শনাক্ত করতে হবে, সেটা বায়োমেট্রিক্স হোক বা অন্য কোনো উন্নত প্রযুক্তি হোক, ফেস রিকগনিশন বা অন্য কিছু। বাট সেটাও যদি আমাদের ভার্সিটির পক্ষে এফোর্ড করা পসিবল না হয়, তাহলে আমরা আরো লো কস্টের একটি অল্টারনেটিভ দেখে যাচ্ছি, যেখানে কোনো ফিমেল টিচার বা ফিমেল স্টাফ আমাদের পরিচয় শনাক্ত করতে পারবেন। তো এত সুন্দর অল্টারনেটিভ থাকতেও কেন আমাদের মৌলিক স্বাধীনতা দেওয়া হবে না? কেন আমাদের মৌলিক শিক্ষা স্বাধীনতা ও মৌলিক ধর্মীয় স্বাধীনতা কেন আমাদের ক্ষুণ্ণ করা হবে? এই প্রশ্নগুলো রেখে আমরা আজকে আমাদের 5 দফা দাবি আপনাদের সামনে রেখে আবার বক্তব্য শেষ করছি।